নমস্কার বন্ধুরা। আজ 30শে সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বর মাসের শেষ দিন, আর সময় প্রায় রাত 11টা। আমরা আজকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের জন্য, যে হিয়ারিংটা অ্যাকচুয়ালি আমাদের বহু প্রতীক্ষিত উৎসব, যেটা নিয়ে অলরেডি অনেক বিতর্ক, অনেক জল ঘোলা হয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা প্রতিটা বাঙালি, এবং বাঙালি নয়, আমার মনে হয় বাঙালির বাইরেও একটা বৃহত্তর জনজগৎ এই বিশেষ উৎসবটার জন্য অপেক্ষা করে থাকি। সেই উৎসবের আগে এটাই ছিল সুপ্রিম কোর্টের লাস্ট হিয়ারিং। এবার আজকে যে গতি প্রকৃতি, গোটা দিনটা আমাদের কাছে মিলে মিশিয়ে কিছুটা হতাশাজনক, কিছুটা আশাজনক। আজকে পুরো ব্যাপারটাকে আমি একটু গল্পের আঙ্গিকে ভাবতে চাই। এতক্ষণ বিভিন্ন নিউজ চ্যানেলে, যেগুলো বাংলা নিউজ চ্যানেল এবং অন্যান্য যে সমস্ত চ্যানেল রয়েছে, তার সাথে সুপ্রিম কোর্টের যে হিয়ারিং, গোটা জিনিসটা দেখতে দেখতে একটা গল্প মাথায় আসছিল, প্লট মাথায় আসছিল। সেটা দিয়ে আজকে শুরু করি। একটি শিরদাঁড়ার গল্প, এ স্টোরি অফ এ স্পাইন। একটা শিরদাঁড়া মানুষকে কতটা পাল্টে দিতে পারে, বা শিরদাঁড়া নামক যে শব্দটা, সেটা কতটা পাল্টে দিতে পারে। শিরদাঁড়া কি? শিরদাঁড়া হচ্ছে আমাদের মাথা থেকে আমাদের পায়ু ছিদ্র পর্যন্ত পৌঁছানো একটা স্ট্রাকচার, যেটাতে অ্যাকচুয়ালি একাধিক বোনস থাকে। তার মধ্যে সার্ভাইকাল বোনস থাকে 7টা, 12টা থাকে চেস্ট বোন বা ডরসাল বোন বলি আমরা, লাম্বার থাকে 5টা, আর স্যাক্রাল 5টা মিলিয়ে একটা, কক্সিক্স 4টে মিলিয়ে একটা। এরা এতগুলো বোনস মাঝখানে মাঝখানে ছোট ছোট কচকচি দিয়ে তৈরি হয়, এবং এর প্রতিটা ধার থেকে নার্ভ বেরোয়। শিরদাঁড়া কেন ইম্পর্টেন্ট আমাদের শরীরে? দুটো কারণে। একটা হচ্ছে শিরদাঁড়া আমাদের এই রিজু ব্যাপারটাকে তৈরি করে। শিরদাঁড়া কি চতুষ্পদ জন্তু বা প্রাণীর নেই? নিশ্চয়ই আছে, কিন্তু তাদের শিরদাঁড়াটা তাদেরকে সোজা করে দাঁড়াতে শেখায় না। মানুষ এবং কিছুটা শিম্পাঞ্জি শিরদাঁড়া সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে শেখায়। এবং এই যে সোজা হওয়া, এই সোজা হওয়াটা আজকের দিনে একটা প্রতীকী জায়গায় চলে গেছে। অর্থাৎ যে মনের দিক থেকে সোজা, যে সততার দিক থেকে সোজা, যে একটা সত্যের দিক থেকে সোজা, সেই যেন একটা সোজা হয়ে চলা শিরদাঁড়ার অধিকারী বা অধিকারিণী। আর অন্যজন, তার হয়তো শিরদাঁড়ার অভাব, বা শিরদাঁড়া ভেঙে গেছে, বা শিরদাঁড়া নেই, এই একটা জায়গায় চলে গেছে। আমাদের রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যেরকম চেঞ্জ হতে থাকছে, দুদিন আগে পর্যন্ত একটা জায়গায় পৌঁছে গেছিলাম আমরা, যে দুটি পক্ষ রয়েছে। আমরা হয়তো রাজনীতির দিক থেকে বললে প্রায় একাধিক পক্ষ রয়েছে। একজন শাসক পক্ষ, যে একটি দল নিয়ে চলে, একটি বিরোধী পক্ষ, যাদের হয়তো অনেকগুলো সিট আছে বিধানসভায়, আর দুটি বিরোধী পক্ষ যাদের কোনো সকল সিট নেই। এরকম যেমন ছিল, সেটা পাল্টাতে পাল্টাতে একটা জায়গায় এসেছিল যে যারা এই অভয়াকাণ্ডের জন্য আন্দোলনটাকে সঠিকভাবে এবং সেটাকে সমর্থন করে, সেটা একটা পক্ষ, আর যারা বিরোধিতা করে তারা আরেকটা পক্ষ। এবার আস্তে আস্তে এই জায়গাটাও আরো সংকুচিত হতে হতে আসছে। দুটি পক্ষ, একটি যা শিরদাঁড়া সোজা, যে সহজভাবে সোজা হয়ে দাঁড়িয়ে অন্যায়কে অন্যায় বলার ক্ষমতা রাখে, আর আরেকজন হচ্ছে যার শিরদাঁড়াটা নষ্ট হয়ে গেছে বা নেই, বা সে বিক্রি করে দিয়েছে তার শিরদাঁড়াটা, সেই আরেকটা গ্রুপ। এই দুটো গ্রুপের মধ্যে রয়েছে। শিরদাঁড়া চলে গেছে বা বিকিয়ে গেছে বা সমর্পিত হয়েছে,
এরকম আজকে কয়েকটা ইনসিডেন্স দেখলাম। একজন একটি শর্ট ফিল্ম তৈরি করেছেন, তিনি শাসক দলেরই যে রাজনৈতিক দল তার সমর্থক। তিনি কি ফিল্ম করেছেন বা ফিল্মের কি বিষয়বস্তু আমার জানা নেই, মনে হয় আমার মতো কারোরই জানা নেই। 12 মিনিটের একটি শর্ট ফিল্ম, সেটা করার জন্য মূল যে প্রধান যে ক্যারেক্টার যিনি হয়েছেন, যিনি এক সময় বর্তমান শাসক দলের হয়েই খুব সুন্দর বক্তৃতা দিতেন, একজন মহিলা ম্যাডাম একজন, তাকে সাসপেন্ড করা হয়েছে। এবং যিনি পরিচালক তিনিও একজন শাসক দলেরই নেতা, তাকে সাসপেন্ড করা হয়েছে। তারা পুনর্বিবেচনার জন্য আর্জি জানিয়েছেন এবং রিলিজ করবেন না সিনেমাটা ইউটিউবে, অন্তত পুজোর আগে, বা যেটা ওনারা ভেবেছিলেন মহালয়ার দিন রিলিজ করবেন সেটা ওনারা করছেন না। একখানা হলো। 2 নম্বর হচ্ছে, দুটি মণ্ডপে, জানি না আরো একাধিক মণ্ডপে হয়ে থাকবে, যেরকম এক সময় মোহাম্মদ আলী পার্কে আমাদের ডাক্তারদেরকে অসুরের জায়গায় বসিয়ে থিম করা হয়েছিল বলে প্রচণ্ড প্রতিবাদ উঠেছিল, আলটিমেটলি সেটাকে মডিফাই করা হয়েছিল। সেই রকম সিদ্ধারা নিয়ে দুটি মণ্ডপ, একটি হাওড়ার আর একটি কলকাতারই বেলেঘাটার, তারা করার চেষ্টা করেছিল। যদিও তাদের থিমটা আলাদা ছিল, কিন্তু সিদ্ধারাটাকে তারা আনার চেষ্টা করেছিল, বোঝানোর চেষ্টা করেছিল, বা কিছু একটা তাদের থিম থাকবে নিশ্চয়ই। সেটাকে শাসক দলের বা পুলিশ প্রশাসনের চাপে তারা সেটাকে সরিয়ে দিয়েছে। একজন তো জঞ্জালের জায়গাতেই ফেলে দিয়েছে, তড়িঘড়ি করে তারা এখন শেষ বেলায় সমস্ত বদল আনছে। তারপর আরো অনেকগুলো ঘটনা ঘটল। সুপ্রিম কোর্টে আমাদের বিরোধী পক্ষ যিনি ছিলেন, মানে প্রধান শাসক দলের যারা আজকে রিপ্রেজেন্ট করেছেন, মাননীয় সিব্বাল মহাশয় আজকে ছিলেন না যে কোনো কারণে, মনে হয় অনেকটা লেট হয়েছে বলে বোধহয় উনি আর ছিলেন না। প্রায় 4:30 সময় হিয়ারিং স্টার্ট হয়েছে আজকে। মানে একটা এত গুরুত্বপূর্ণ ঘটনা যেটাকে সুমোটো হিসেবে সুপ্রিম কোর্ট নিয়েছিল, সেটার গুরুত্ব কমতে 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 কোথায় পৌঁছালো সেটা বোঝা যাচ্ছে। এবার সর্বোচ্চ জায়গাতেও কি সিট দাঁড়ার সমস্যা রয়েছে? প্রশ্নটা কিন্তু খুব বিতর্কিত হয়তো হয়ে যাচ্ছে, যে সর্বোচ্চ বিচারালয়ের জায়গাতেও কি কোথাও সিট দাঁড়ার সমস্যা হচ্ছে? বিভিন্ন জায়গা থেকে চাপ হচ্ছে, যে চাপে সিট দাঁড়া সোজা রাখা মুশকিল হচ্ছে। না হলে এতটা দেরি করে কেন শুরু হলো? এবং সর্বোচ্চ যে বিচার ব্যবস্থার সাথে সর্বোচ্চ যে তদন্ত কমিশন, যারা এই ঘটনার তদন্ত করছেন দীর্ঘ প্রায় 52 দিন ধরে, তারা কিভাবে বলেন, বা তাদের উকিল কিভাবে বলেন যে আমাদের আজকে তো যেহেতু অল্প সময় আছে, আজকের দিনের মামলাটা শুনানিটা স্থগিত করে কাল করা হোক বা অন্য একটা ডেট দেয়া হোক? জানি না। মানে সবচেয়ে বড় কথা, এত বড় বড় জায়গায় বা এত সর্বোচ্চ জায়গায় সবটা না জেনে কিছু বলাটা তো খুব কাঁচা কাজ হয়ে যায়। সবটা তো জানা সম্ভব নয় আমাদের পক্ষে, কিন্তু যেটুকু বুঝছি সেগুলো তো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে না, যে একটা আন্দোলনকে ঢাকার জন্য একটা সর্বত প্রয়াস চলছে। কেন্দ্রীয় সরকার থেকে প্রয়াস চলছে, রাজ্য সরকার থেকে তো প্রয়াস চলছেই, এমনকি সমস্ত তদন্তকারী কমিটিগুলো, কমিশনগুলো, এমনকি হয়তো বিচার ব্যবস্থার একটা জায়গা থেকেও প্রভাব চলছে। সিট দাঁড়ার কি এতটাই খারাপ অবস্থা? সিট দাঁড়া সোজা রাখার কি এতটাই এখন ক্রাইসিসের জায়গায় পড়ে যাচ্ছে? জানি না, বলতে পারবো না। একটা সহজ কথা, সঠিক কথা সঠিকভাবে বলা, করা এবং সিদ্ধান্ত নেওয়া, এই জায়গাটাতে কেন যে অসুবিধে হচ্ছে জানি না, বলতে পারবো না। একজন আইএএস অফিসারের স্ত্রী নাকি কিছুদিন আগে খুব বাজেভাবে হেনস্থা হয়েছেন, একটি থানায় গিয়ে নিজের শ্লীলতাহানির জন্য এফআইআর দায়ের করতে।
আজকে থ্রু আউট সংবাদ মাধ্যমে একটি কথাও শুনতে পেলাম না, এবং যিনি আইএএস অফিসার তার পরিচয় কিন্তু এখনো সামনে আসেনি। এই যে কাহিনীটা, এই কাহিনীটা কি মন গড়া কাহিনী? এর মধ্যে কি কোনো ভেতরের সমস্যা আছে? যিনি এই এফআইআরটি দায়ের করতে চেয়েছিলেন তার প্রায় 20 দিন পরে বোধহয় তার মেডিকেল টেস্ট হয়েছে। এই রকম মেডিকেল টেস্টের কোনো মানে আছে? তিনি যদি ভুলও বলে থাকেন, তিনি যদি অন্যায় বলে থাকেন, তিনি যদি কাউকে ফাঁসানোর চেষ্টা করেন, তাহলে সেটাও কি সঠিকভাবে সঠিক সময় সঠিক এতে করার কথা না? আমাদের আইন তো তা বলে না। আমাদের আইন তো বলে একজন নির্যাতিতা হয়ে সে যদি নিজে এসে একটা কমপ্লেন লজ করতে চায়, তাহলে তার কথাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ভাবার কথা পুলিশ প্রশাসনের। পুলিশ প্রশাসনের জায়গায় তো একটি মানুষেরও সিদ্ধাঁড়া আছে বলে মনে হচ্ছে না। সঠিক হোক বেঠিক হোক, একটা জায়গায় একটা তদন্ত তো এসে সেই তদন্তটার একটা বলতে হবে যে মহিলা ভুল বলছেন, অভয়ার আত্মহত্যা করেছে, অভয়ার খুন ধর্ষণ হয়নি, সেটাও তো একটা জায়গায় গিয়ে বলতে হবে। সেই বলার সৎসাহসটা তো থাকতে হবে যদি বলতে চান। সেটা কোথায় কি অদ্ভুত ব্যাপার, অদ্ভুত সমস্ত কিছু ঘটছে। অথচ এগুলো ঘটার পরও আমরা নিরুপায়। আমরা যে যে জায়গাগুলোতে গিয়ে দরজা ধাক্কানোর চেষ্টা করে যাচ্ছি সেগুলো সব করা হচ্ছে, কিন্তু সেই দরজাগুলো চাবি আর খুলছে না। সলিল চৌধুরীর একটা কবিতা ছিল, সেখানে ছেলে তার মাকে জিজ্ঞেস করছে যে বাবা যে এত চাবি নিয়ে ঘুরে বেড়াতো, বাবার হাতে কি এই তালাগুলো খুলতো? সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার এই চাবিগুলো দিয়ে জীবনের দরজা কি খুলে যেত? বন্ধ দরজা কি খুলে যেত? মা বলেছিলেন, দেখ তুই ফেলে দিস না, হয়তো তোর নয়, তোর ছেলের হাতে বা তার নাতির হাতে, হয়তো কেন নিশ্চয়ই একদিন এই সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবিগুলো দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবেই। কিন্তু আর কবে সেই দিনটার জন্য আমাদের বসে থাকতে হবে? কবে মানুষের শিরদাঁড়া সোজা হবে? কবে মানুষ দুর্নীতিগ্রস্তকে দুর্নীতিগ্রস্ত বলে তার শাস্তির ব্যবস্থা করতে পারবে? আর কবে একটা লোকের সত্যি কথা বলার শাস্তি তাকে না ভোগ করতে হবে? মাননীয় যে বিধায়ক, বাবরের সন্তান, যাকে নিয়ে আগের দিন বললাম, তারপর 2 দিন কেটে গেছে, দলের থেকে অন্তত কোনো স্টেটমেন্ট দেয়া হয়নি ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে। আমার অন্তত জানা নেই। শুধু তাই নয়, এত কিছুর পরেও কালকে ইউনেস্কো থেকে মানুষজন এসে মণ্ডপগুলো ঘুরে দেখবে, যার জন্য কলেজ স্কোয়ার থেকে যে মিছিলটা কালকে যাওয়ার কথা, যেটা হাইকোর্ট অনুমতি দিয়েছে, সেটা 5টা থেকে 8টা দেয়া হয়েছে। এবং ওই সময়ের মধ্যে কোনোভাবেই যেন এই হেরিটেজের যে গাড়ি, যে এয়ার কন্ডিশন গাড়িগুলো এই বড় বড় মণ্ডপগুলোকে ঘোরাবে, নিয়ে যাবে, তো সেই জায়গাগুলোতে যাতে কোনোভাবে কোনো অশীতিপর, ওই যে সেই হীরক রাজার রাস্তার চার ধারে যত দৃষ্টিকটু, সেগুলো সরাতে তারা অতিশয় পটু। ভাবতে পারেন, কিছু ইউটিউবার আছে যারা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, তারা তাদের অনেকগুলো এই নির্ভয়া সংক্রান্ত ভিডিও পোস্ট করেও ডিলিট করে দিয়েছেন, উইথড্র করে নিয়েছেন নিজেদের, কি বলবো, নিজেদের চ্যানেল থেকে। কি সাংঘাতিক ভাবে শিরদাঁড়া বিক্রি, শিরদাঁড়া কেড়ে নেয়া,
এবং সিদ্ধারা ভাঙার খেলা চলছে। কখনো আন্দোলনের থেকে ফোকাস ঘোরাতে বন্যায় নিয়ে চলে যাওয়া হচ্ছে। আবার দেখতে পাচ্ছি আরামবাগ খানাকুলের মতো জায়গায় যে অবস্থা এখন হয়ে রয়েছে, সেখানে ত্রাণ ছাড়া তাদের চলার অবস্থা নেই, তারা নিজেদের বাড়িতে পর্যন্ত যেতে পারছে না, এমন সেখানকার জলমগ্ন পরিস্থিতি। ভাবতে পারেন একটা স্বাধীন দেশ, আমি বলছি না 13 বছরেই এটা হয়েছে, 13 বছরে কোনো উন্নয়ন হয়নি, কিছু উন্নয়ন হয়নি, একবারও বলছি না, কিন্তু আমি বলছি স্বাধীনতা 77 বছর পরেও আমরা একই জায়গায় আছি। আমরা সব কিছুতে রাজনীতি করছি, আমরা রাজনীতি প্রবেশ করাচ্ছি স্কুলের মধ্যে থেকে, স্কুলে স্ট্যান্ডিং কমিটি থেকে, যে যখন সেখানে শাসক সে সেখানে তার স্ট্যান্ডিং কমিটিতে তার কাছের লোকগুলোকে বসিয়ে দেবে। সেখান থেকে ক্লাব, মানে একটা বাচ্চা ধরুন জন্মানোর পর থেকে যে যে জায়গাগুলোতে যাবে স্টেপ ওয়াইজ, প্রথমে সে স্কুলে যাবে, তারপর সে যাবে পাড়ায় খেলতে, সেখানকার ক্লাব, তারপর যাবে সে টিউশনে, কোচিংয়ে। কারণ আমরা তো এটা খুব ভালো করে জানি যে আমাদের স্কুলে স্যারেরা যেহেতু একটু বেশি রাজনীতি করার জন্য সময় বেশি দেন, যেহেতু তারা ভালো পোস্ট পেয়েছেন শাসক দলের দাক্ষিণ্যে, সেই জন্য তারা শাসক দলের কর্মী হিসেবে অনেক সময় বেশি ব্যয় করেন, ছাত্রদের পড়াতে সময় বেশি দেন না। আমাদের সময় একজন টিচার ছিলেন, আমরা তো বামফ্রন্ট আমলে পড়াশোনা করেছি, তুহিন বেরা বলে। তুহিন বেরা স্যারের আমাদের ক্লাস 6 থেকে ক্লাস 10 অবধি বিভিন্ন রকমের ক্লাস থাকতো। মানে ধরুন প্রত্যেক সপ্তাহে 4টে কি 5টা আমাদের ক্লাস থাকতো, এবং পরবর্তীকালে দেখেছি ক্লাস 10 অবধি আমরা ওঠা অবধি ওনার 4টে করে ক্লাস প্রায় প্রত্যেকটা ক্লাসেই সপ্তাহে থাকে 6 থেকে। কিন্তু বিশ্বাস করুন ক্লাস 2 থেকে ক্লাস 10 অবধি স্কুলে পড়েও আমি এই তুহিন বেরা ভদ্রলোককে কোনোদিন দেখতে পাইনি। শুনেছিলাম যে উনি একজন কাউন্সিলর বোধহয় সেই সময় ছিলেন, তাকে স্কুলে কোনোদিন আসতে দেখিনি আমরা, ক্লাসে আসা তো ছেড়েই দিন। এটা ছিল বামফ্রন্টের আমলে। এখনকার যে সরকার, সেই সরকারের আমলেও এটা আরো অনেক বেশি উন্নীত হয়েছে। এবার তারপরে গেল ক্লাব, ক্লাবেও সেখানে একই ব্যাপার। তুমি শাসক দলের লোক হলে তোমার ক্লাবের সমস্ত উন্নয়নের টাকা ইত্যাদি প্রভৃতি, দুর্গাপুজোর চাঁদা টাদা সমস্ত আসবে। আমার পাড়ার ক্লাবে, মানে আমার আগের পাড়ার ক্লাবে তো বিশ্বাস করবেন না, আরো 1 সপ্তাহ আগে থাকতে লাইট লাগানো হয়ে গেছে, লাইটিং লাগানো হয়ে গেছে, এবং সেখানে আমাদের ক্লাবের গ্রুপে পোস্ট হচ্ছে যে কি সুন্দর আলো। অথচ এই যে খরচটা, এই খরচটা আমি বলছি না যে আন্দোলনকারী ডাক্তারদের চাঁদা দিতে হবে, দরকার নেই। এই খরচটা তো আজকে কোনো একটা সেবামূলক কাজে দেয়া যেত। এইটা তো অতিরিক্ত হচ্ছে না। আপনি পুজোর সময় ষষ্ঠী থেকে আলো দিন, আপনি অতিরিক্ত ইলেকট্রিসিটিটা পোড়াচ্ছেন কেন? অতিরিক্ত ইলেকট্রিসিটি শুধু নয়, সেখানে তো আলোগুলো লাগানো হয়েছে, তার একটা খরচ আছে। সেই খরচটা আপনি বন্যার ত্রাণে দিন। আপনি বলতেই পারেন যারা লাইট তৈরি করছে তাদের কি হবে, আমি তো তাদের সাহায্য করছি, আমি তো ডেকোরেটর যারা তাদের সাহায্য করছি। আপনার কি মনে হয় না এগুলোর থেকে আজকে যারা বন্যা কবলিত তাদের প্রয়োজন অনেক বেশি? এদের না হয় 2-4 পয়সা লস হবে আপনি যদি না নেন, কিন্তু এরা তো ধনে প্রাণে মারা যাবে না। ওই মানুষগুলো তো ধনে প্রাণে মারা গিয়ে পড়ে আছেন। অর্থনৈতিক কারণে নাকি পুজোটা খুব জরুরি, আমি একবারও অস্বীকার করছি না, কিন্তু সেই একইভাবে যারা আজকে এমন পরিস্থিতিতে আছে পুজোয় তারা একটা নতুন জামা কাপড়ের কথা পর্যন্ত ভাবতে পারছে না, তাদের পাশে যাওয়াটা জরুরি। আর যদি সিদ্ধারা আপনি মেডিকেল কলেজগুলোর কথা ভাবেন, মেডিকেল কলেজগুলোতে যে সিদ্ধারাটা এতদিন তৈরি হয়ে আছে, অধ্যক্ষ থেকে আরম্ভ করে একদম জুনিয়র স্টুডেন্ট, জুনিয়র ডাক্তার অবধি, পুরো সিদ্ধারাটা পচে গেছে রন্ধে রন্ধে। টিবি হয়েছে না ক্যান্সার হয়েছে কেউ বলতে পারে না, কিন্তু পচে গেছে গোটা সিদ্ধারাটা। গোটা সিদ্ধারা শুরু থেকে শেষ অবধি পচন, যেটা ব্রেনের মধ্যে প্রবেশ করেছে, মাথাটাকেই পচিয়ে দিচ্ছে। কারণ মাথাটাই পচে আসলে এই গোটা জিনিসটা তৈরি হয়েছে।
সিদ্ধাড়ার মাথাটাই স্বাস্থ্য মন্ত্রকের স্বাস্থ্য ব্যবস্থার পচে গিয়ে ক্যান্সার হয়ে গিয়ে সেটা গোটা সিদ্ধাড়াতে ছড়িয়ে রয়েছে, ব্রেনের পচে যাওয়া অংশটা, যেটা পদে পদে দেখা যাচ্ছে। প্রতিটা কলেজে থ্রেট কালচার, প্রতিটা কলেজে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, সাসপেনশন করা হচ্ছে, বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে কিছু মানুষের উপর। হঠাৎ করে সেটা এখন শুরু হয়েছে। আজকে সুপ্রিম কোর্টে বলা হচ্ছে যে কোনো কাজ, এতগুলো কাজ, এই যে 5 দফা দাবি ছিল তার মধ্যে 4 নম্বর যে দাবিটা সিকিউরিটি নিয়েছিল, সেই সিকিউরিটির দাবির কথা একটা কাজও 50% হয়নি, যেটা সবচেয়ে বেশি হয়েছে সেটা 49%। কোথা থেকে এই পার্সেন্টেজ বানানো হলো? এরকম কি করা যায় আমি জানি না। 49% আমি একটা ধরুন ঘর তৈরি করছি, বাড়ি তৈরি করছি, সেখানে 49% কাজ হয়েছে, 37% কাজ হয়েছে, এরকম বলা যায়? আমি জানি না, বলা যেতে পারে হয়তো স্কোয়ার ফিট মেপে বা কিছু করে। কোনোটাই 50% ক্রস করেনি। সেটা নাকি 15ই অক্টোবরের মধ্যে হয়ে যাবে, যার জন্য 15ই অক্টোবরের পরের ডেট হলো, মানে পুরো পুজোটা ভালো করে চলে যাওয়ার পর ডেট হলো। দিল্লিতে কিন্তু একদিনই ছুটি থাকে দশেরার, দুর্গাপুরেও কিন্তু 4 দিন 5 দিন বা মহালয়া থেকে দশমী অবধি ছুটি কিন্তু থাকে না, বা লক্ষ্মী পুজো অবধি এক্সটেন্ডেড যে হলিডে সেটা কিন্তু থাকে না। তা সত্ত্বেও 15 তারিখ অবধি কিন্তু কোনো হিয়ারিং আর হবে না। 15 তারিখের পরের হিয়ারিং হলো, এরপর হয়তো মাসে একটা করে ডেট পড়বে, সেই আবার তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ হতে থাকবে। কিন্তু যে প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা লাগাতে যদি আমার 52 দিন সময় লাগে, তাহলে 15টা সিসিটিভি ক্যামেরা স্বাস্থ্য ভবনের চারধারে অত তৎপরতার সঙ্গে কিভাবে লাগানো হলো? কিভাবে ওগুলো হয়ে গেল? এক বেলার মধ্যে লাগানো হয়ে গেল। এক বেলাও না, তার থেকে কম সময়ের মধ্যে ওখানকার ডেকোরেটররা সমস্ত লাইট, ফ্যান সমস্ত কিছু তুলে নিয়ে চলে গেল। একটা 3টের সময় বেরোনো ফরমান, 5টার মধ্যে একটা বাথরুমকে ভেঙে দেয়া গেল, যে বাথরুমটা নাকি একটা ক্রাইম সিনের অংশ হতে পারে, 2 ঘন্টার মধ্যে। আর সেইটাকে গড়ে তোলা যেতে 52 দিন সময় লেগে যাচ্ছে, বা আরো বেশি সময় লাগবে হয়তো, কারণ 50%ও হয়নি। সেপারেট বাথরুম আর সেপারেট শোয়ার জায়গা ডাক্তারদের জন্য, যে রুমটা আছে সেটার মাঝখান থেকে একটা পার্টিশন করলেই তো হয়ে যায়, তার বেশি তো কেউ কিছু করবেও না। তো এইগুলোতে বোঝা যায় না যে সিদ্ধারাটা কোথায় কাজ করছে বা কোথায় কাজ করছে না। গোটা জিনিসটাই যেন একটা সিদ্ধারার গল্প হয়ে থাকছে। একদিকে শাসক দলের উস্কানিমূলক কথাবার্তা, শাসানো, মুছে দাও, সমস্ত কিছু সরিয়ে নাও, মিছিল বন্ধ করে দাও। এখন বোধহয় 163 ধারা হয়েছে, আগে 144 ধারা ছিল। আইনের তো নামটা পাল্টে গেছে, আইপিসির জায়গায় একটা নাম হয়েছে। তো সেইগুলো যেখানে চলছে, সমস্ত কিছু মুছে পরিষ্কার করে ইউনেস্কোর লোকজন আসবে হেরিটেজ তকমা দিতে। এর আগের বার ভালো লেগেছিল জানেন তো খুব, যে আমাদের দুর্গোৎসব হেরিটেজের তকমা পেল। আজকে আর মনে হচ্ছে না, মানে খুব খুব বাজেভাবেই বলছি যে উৎসবে সত্যি মন নেই, একদমই মন নেই। জানি না, মানে আগামী দিনগুলো খুব কঠিন আমার কাছে। মানে মহালয়া থেকে দশমী অবধি একটা সময় ছিল, প্রতি মহালয়ায় ভোরবেলা গিয়ে তর্পণ দেখতাম, কুমোরটুলির ছবি তুলতাম। এসব এখন অতীত। 5 তলা নয়, আকাশ ছোঁয়া মল, সেখানে শুধুই জাস্টিস আর আমাদের বোন তিলোত্তমা। একটা জিনিস বুঝলাম জানেন তো, যতদিন না স্বার্থে আঘাত লাগে না, বোধহয় সিদ্ধাড়া সোজা হয় না। আমরাও বোধহয় কোথাও না কোথাও সিদ্ধাড়াটা হারিয়ে গেছিলাম। মেয়েটা নিজের জীবন দিয়ে
সবার শিরদাঁড়াটা সোজা করে গেল। ও বোধহয় চেস্ট মেডিসিনের মেয়ের নামেই ছিল, ও বোধহয় বেসিক্যালি স্পাইনাল সার্জন ছিল। শিরদাঁড়ার অপারেশনের ডাক্তার, স্পাইনটা সবার সোজা করার একটা চেষ্টা করে গেল। অপারেশন কজনের সাকসেসফুল হয়েছে সেটা তো সময় বলে দেবে, আর সবার ক্ষেত্রে সাকসেসফুল হয়ও না। শিরদাঁড়ার অপারেশন খুব কঠিন অপারেশন, সবাই সাকসেসফুল হয় না, কিন্তু তাও শিরদাঁড়াটা সোজা করার একটা সাকসেসফুল চেষ্টা তো করলো। আজকের মতো শিরদাঁড়ার গল্প এখানে থামালাম। শিরদাঁড়ার গল্প হয়তো চলতেই থাকবে, বিভিন্ন রকমের শিরদাঁড়া সোজা, শিরদাঁড়া ভাঙা, শিরদাঁড়া বেঁকা, শিরদাঁড়া বিক্রি হয়ে গেছে, এরকম ঘটনা দেখবেন, আপনিও দেখবেন, আমিও দেখব। দেখতে দেখতে নিজেদের শিরদাঁড়াগুলোকে নষ্ট হতে দেবেন না। আমিও চেষ্টা করছি আমার শিরদাঁড়াটা মেরামত করে যতটা সম্ভব সোজা হয়ে সৎ পথে চলার। জানি না কদিন পারবো, কেউ এসে ভেঙে চুরে গুঁড়িয়ে দিয়ে চলে যাবে কিনা কোনোদিন, তবে যতদিন না দিচ্ছে ততদিন সোজা রাখারই চেষ্টা করব। ভালো থাকবেন, নমস্কার।